আজকের গল্প যেমন কর্ম তেমন ফল। কলমে মিলি। পুজো সেরে রত্নাদেবী যখন ওঠেন বুঝতে পারলেন বেশ খিদে লেগেছে আজ। ভাবলেন একটু পরে তো বৌমা টিফিন বানাবে, ততক্ষণ না হয় একটু খবরের কাগজটা চোখ বুলিয়ে নি। বেশ বেলা হয়ে গেল, প্রায় 10টা বাজে। আজকেও বৌমা টিফিনের জন্য ডাকল না। রত্নাদেবী খিদে সহ্য না করতে পেরে ভাবেন, যাই নিজেই গিয়ে টিফিনটা নিয়ে নিই, অন্তরা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। কিন্তু রান্নাঘরে ঢুকে দেখলেন কোথাও কোনো খাবার নেই। হঠাৎ বেসিনের দিকে নজর গেল রত্নাদেবীর। বুঝতে পারলেন টিফিনে পরোটা বা রুটি আর আলু ভাজা হয়েছিল, কিন্তু তার জন্য রাখা হয়নি। কেমন যেন কষ্টে চোখের কোণে জল চলে আসলো। নিজেকে একটু সামলে নিয়ে ভাবলেন, ঠিক আছে, দুপুরে তো অন্তরা রান্না করবেই, তখনই না হয় খাবো। দেখতে দেখতেই তো দুপুর। রত্নাদেবী নিজের ঘরে গিয়ে একটু শোবার চেষ্টা করলেন, কিন্তু খালি পেটে কি আর ঘুম আসে? বেলা প্রায় 2টো। রত্নাদেবী ভাবলেন, যাই দেখি রান্না কত দূর। নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগোলেন। কিন্তু সে কি, রান্নাঘর সকালে যেরকম দেখে গিয়েছিলেন এখনো ঠিক সেই অবস্থাতেই আছে। মনে মনে ভাবলেন, তাহলে কি বৌমা রান্না করেনি? এবার রত্নাদেবী খিদে সহ্য করতে না পেরে সোজা চলে যান অন্তরার ঘরের দিকে। কিন্তু অন্তরা কোথায় যেন একটা বেরোচ্ছিল তৈরি হয়ে। একবারের জন্য রত্নাদেবী থমকে দাঁড়ালেন। ভাবলেন, বাইরে বেরোনোর সময় বলবো, কিন্তু খিদের চোটে রত্নাদেবী বলেই বসলেন, বৌমা, তুমি কি আজ রান্না করনি? রত্নাদেবীর কথা শুনে অন্তরা উত্তর দেয়, না, আমি রান্না করিনি। আমার কি আর কোনো কাজ নেই? সারাদিন শুধু আপনাদের জন্য রান্নাই করতে থাকবো? রত্নাদেবী অন্তরার কথার কোনো উত্তর না দিয়ে শুধু বলেন, কিছু খেতে দেবে? খুব খিদে পেয়েছে। রত্নাদেবীর কথা শুনে অন্তরা মুখ বেঁকিয়ে বলল, সারা দিন শুধু খাই খাই করতে থাকেন। যান তো, টেবিলে গিয়ে দেখুন মুড়ি আর বাতাসা কৌটোতে আছে, বের করে খেয়ে জল খেয়ে শুয়ে পড়ুন। আজ দুপুরে আমি রান্না করছি না। আজ দুপুরে আমার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই রান্না এবার সোজা রাতেই হবে। অন্তরার কথাটা শুনে রত্নাদেবীর মনটা খারাপ হয়ে গেল। রত্নাদেবী বললেন, বৌমা, তুমি যদি বলো আমি আমার জন্য রান্নাটা করে নেব। আমি সকালেও কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। কথাটি শুনে অন্তরা রাগে চিৎকার করে উঠল, আপনি আবার এখন একজনের জন্য রান্না করবেন? বললাম তো টেবিলে মুড়ি বাতাসা রাখা আছে, বের করে খেয়ে নিন। একটা বেলা কি আর সহ্য করা যায় না? কথাটি বলে অন্তরা রাগে গজ গজ করতে করতে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে বাসি ভাত বের করে দিয়ে বলল, এই নেন, মুড়ি বাতাসা না খাবেন এইটা খেয়ে নিন জল দিয়ে। কথাটি বলে অন্তরা টেবিল থেকে পার্সটি তুলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। খিদের চোটে রত্নাদেবী ওই বাসি ভাতই খেতে গেলেন, কিন্তু থালায় ভাতটি বাড়তে গিয়েই বুঝতে পারেন ভাতের থেকে গন্ধ বেরোচ্ছে। ফ্রিজে থাকলেও ভাতটি নষ্ট হয়ে গেছে। এবার রত্নাদেবী রেগে গিয়ে ভাতের থালাটা ধরে সোজা ডাস্টবিনে ভাতগুলো ফেলে দেন। রত্নাদেবী কৌটোর থেকে চাল ডাল বের করলেন আর ফ্রিজ থেকে কিছু সবজি বের করলেন। ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে বেশ গরম গরম খিচুড়ি বানালেন। তার সাথে বানালেন ডিমের অমলেট। ডিমের অমলেট দিয়ে গরম গরম খিচুড়ি তৃপ্তি করে খেয়ে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত বাসনপত্র মেজে দিয়ে চুপ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে ভাবতে লাগলেন, অন্তরা না হয় তার জন্য রান্না করতে বারণ করে দিল, কিন্তু তিনি তো নিজের রান্না নিজে করে খেতেই পারেন।
এটা তো তার নিজের সংসার। পরের দিন সকালে রত্নাদেবী নিজের ঘরে বসেছিলেন। তখন তার ছেলে অভি দরজার কাছে এসে দাঁড়ালো আর রত্নাদেবীকে বলল, মা, আজকাল খরচা অনেক বেশি বেড়ে গেছে। আমি সংসার চালাতে হিমশিম খাচ্ছি। তারপর বাবার কাজেও এত টাকা খরচ হয়ে গেল। মা, আমি ভাবছি একটা ঘর ভাড়ায় দিয়ে দেই। ভাড়ার টাকা আসলে একটু ঘর খরচায় সাহায্য হবে। কথাটি শুনে রত্নাদেবী ছেলেকে বললেন, তুই যা ভালো বুঝিস তাই কর। এবার অভি একটু তোতলাতে তোতলাতে বলল, না মানে আমি বলছিলাম, তুমি যদি নিচের ঘরে শিফট করে যাও তাহলে খুব সুবিধে হয়। কারণ ভাড়াটিয়া রাখলে তাকে তো সব সুবিধে দিতে হবে। আর নিচের ঘরে তো অ্যাটাচ টয়লেট বাথরুম নেই। আর নিচের ঘরটা বড্ড ছোট। তোমার একার জন্য এত বড় ঘরই বা কেন লাগবে? তাই তুমি এই ঘরটা খালি করে দিয়ে নিচের ঘরে শিফট হয়ে যাও। ছেলের কথা শুনে রত্নাদেবী চমকে গেলেন। নিজেকে একটু সামলে নিয়ে বললেন, কিন্তু নিচের ঘরটা তো স্টোর রুম। আমি সেখানে বা কী করে থাকবো? আর আমি বাথরুম টয়লেটেই বা কোথায় যাব? অভি বলল, মা, তুমি উঠোনে টয়লেটটায় চলে যাবে। তুমি তো নিজের ঘরেই থাকছো, কিন্তু যাকে বাড়ি ভাড়া দিচ্ছি তাকে তো সুবিধে দিতে হবে না। আর এমনিতেই ঘরটা এতটাও ছোট না। আর বাবা যাওয়ার পরে তুমি এত বড় ঘরে করবেই বা কি? রত্নাদেবী কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর একটু ভেবে বললেন, অভি, আমাদের ছাদে যে ঘরটা আছে সেখানে তো সব রকম সুবিধে আছে। ওই ঘরটা ভাড়ায় দিলেই তো হয়। উত্তরে অভি বলল, না মা, ওই ঘরটা ভাড়া দেওয়া যাবে না। ওটা গেস্টদের জন্য রাখা আছে। তুমি তো জানো আমার শ্বশুরবাড়ি থেকে সবসময় কেউ না কেউ আসতে থাকে। তাই ওই ঘরটা গেস্টদের জন্য রাখতে হবে। এবার রত্নাদেবী সব কিছু বুঝতে পারছিলেন যে তার ছেলে আর বউ তার ঘরটাই ভাড়ায় দিতে চাইছে, কারণ সে এখন তার ছেলের ওপর নির্ভরশীল। তাই রত্নাদেবী আর কোনো তর্ক করলেন না। নিজের কিছু প্রয়োজনীয় জিনিস হাতে করে নিয়ে স্টোর রুমে শিফট করলেন। ওই ছোট্ট স্টোর রুমে রত্নাদেবীর দম আটকে আসতো, তাও তিনি কিছু বলতেন না। চুপচাপ সব কিছু সহ্য করছিলেন। বাড়িতে নতুন ভাড়াটিয়াও এসে গিয়েছিল। সব কিছু আগের মতো চলছিল। ভাড়াটিয়ার নাম ছিল আশিস। আশিস একটা এনজিওতে কাজ করত। আশিস প্রতিদিন লক্ষ্য করত অভি আর তার বউ অন্তরা বৃদ্ধ মা রত্নাদেবীর সাথে দিনের পর দিন কীভাবে খারাপ ব্যবহার করে যাচ্ছে। এইসব দেখে আশিসের খুব খারাপ লাগতো। সময় কাটতে লাগলো। রত্নাদেবী আশিসকে নিজের ছেলের মতো দেখতেন। আশিসও যখনই সময় পেত রত্নাদেবীর খোঁজ খবর নিত, খেয়ালও রাখত নিজের মায়ের মতো। রত্নাদেবীর কিছু প্রয়োজন হলে তিনি নির্দ্বিধায় আশিসকে বলতে পারতেন। অন্তরা আর অভি তো কোনো সম্পর্কই রাখত না রত্নাদেবীর সাথে। অন্তরা শুধু বেঁচে থাকা খাবারগুলো এনে তার থালায় ঢেলে দিয়ে যেত, আর ছেলে তো ভুল করেও তার দিকে তাকাতো না। রত্নাদেবী বুঝতে পেরেছিলেন তার ছেলে আর আগের মতো নেই, সে পাল্টে গেছে। বুকে খুব কষ্ট হতো, কষ্টে বুক ফেটে যেত, কিন্তু তবুও একটা পোষা কুকুরের মতো পড়ে থাকতেন। কারণ এই বয়সকালে কোথায় বা যাবেন? তার তো আর দ্বিতীয় কোথাও যাওয়ার জায়গা নেই। তাই কি করবেন? দুটো ভাতের জন্য পড়ে থাকেন এখানেই। রত্নাদেবী নিজের মনের কথাগুলো আশিসকে বলতে লাগলেন। তার স্বামীর মৃত্যুও হয়েছে তার ছেলের গাফিলতির জন্য, কিন্তু তিনি পুরোটা বলে উঠতে পারলেন না। আশিস জোর করল পুরো ব্যাপারটা খুলে বলতে। আশিসের বারবার জেদ করাতে রত্নাদেবী তার দু চোখে জল নিয়ে বলতে শুরু করলেন, যখন আমার স্বামী বেঁচে ছিলেন, কাজ করে ঘরে টাকা আনতেন, তখন আমাদের নিজের ছেলে বউয়ের কাছে খুব মান সম্মান ছিল এই বাড়িতে। রিটায়ার্ড হওয়ার পরেও অভিকে সংসার খরচে সাহায্য করতেন আমার স্বামী। অভি নিজের বেশিরভাগ টাকাই জমিয়ে নিতে পারত। কিন্তু হঠাৎ একদিন আমার স্বামী অসুস্থ হয়ে গেলেন। তার ওষুধের খরচাও বাড়তে লাগলো দিন প্রতিদিন। তখন লোক লজ্জায় অভিকে সংসার টানতে হলো, কারণ পেনশনের টাকা তো ওষুধেই চলে যেত। খুব অল্প সময়ের মধ্যেই
আমি আর আমার স্বামী বোঝা হয়ে গিয়েছিলাম নিজের ছেলের ওপরে, যাকে 30 বছর ধরে নিজের সর্বস্ব দিয়ে মানুষ করলাম। সে 3 মাসও নিজের বাবা মার দায়িত্ব নিতে পারল না। আমার স্বামীর স্বাস্থ্য আরও বিগড়াতে লাগলো, আর একদিন আমাকে ছেড়ে চলে গেলেন। ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি আমার স্বামীর টিবি হয়েছিল। ডাক্তার দামি দামি ওষুধ লিখে দিতেন বলে অভি অর্ধেক ওষুধই আনতো আর বাকি টাকা নিজের কাছে রেখে দিত। প্রথম কিছুদিন ট্রিটমেন্টের পর স্বাস্থ্যে উন্নতি হয়েছিল। অর্ধেক ওষুধ খেয়েই অনেকটা ভালো হয়ে গেছিলেন, কিন্তু তারপরে অভি ওষুধটা পুরোপুরি বন্ধ করে দিল, বলল আর দরকার নেই। আমার স্বামী এইসব ব্যাপারে বেশি মাথা লাগাতেন না, কিন্তু হঠাৎ করে এক রাতে তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হতে লাগলো। আমি দৌড়ে অভির ঘরের সামনে গিয়ে ওর ঘরের দরজা নাড়তে লাগলাম। অভিকে অনেকবার ডাকলাম, অভি, অভি, বাবার শরীর ভালো না, তাড়াতাড়ি একটু ওঠ না বাবা, চল না ডাক্তারখানায় নিয়ে যাই। অভি দরজা খুলে বলল, মা, কেন মাঝরাতে বিরক্ত করছো? আমার এখন খুব ঘুম পাচ্ছে, তুমিও গিয়ে ঘুমাও। সকালে নিয়ে যাব বাবাকে ডাক্তারের কাছে। এইটুকু বলে মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিল। রত্না দেবী সারা রাত তার স্বামীর কাছে বসে থাকলেন। কখনো হাত ডলছেন, কখনো পা, আবার কখনো বুক। তিনি বুঝতেই পারছেন না কি করলে তার স্বামীকে একটু আরাম দিতে পারবেন। সারা রাত নিজের দিক থেকে সব রকম চেষ্টা করেও রত্না দেবী তার স্বামীকে বাঁচাতে পারলেন না। সকাল হবার আগেই তার মৃত্যু হয়ে গেল। সকালে যখন অভি আর অন্তরা এসে দেখে বাবা নেই, লোক দেখানোর জন্যে দুজনেই কাঁদতে লাগলো। কিন্তু আসল ধাক্কা তো রত্না দেবীর লেগেছিল। তার চোখ দুটো লাল হয়ে ফুলে গেছিল আর ঠোঁটগুলো কাঁপছিল, যেন তিনি কিছু বলতে চাইছেন। তিনি বলতে চাইছিলেন তার ছেলেকে যে এখন নাটক করে কী লাভ, আমার স্বামীটা তো চলে গেল বিনা ট্রিটমেন্টে, আমার স্বামীর মৃত্যুর জন্য তুই দায়ী। কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। রত্না দেবীর স্বামীর শ্রাদ্ধ শান্তি সব হয়ে গেল, কিন্তু সব সময় তার মাথায় একটাই কথা ঘুরপাক খেত, যে সেদিন যদি অভি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত তাহলে আজ তিনি বেঁচে থাকতেন। অভির গাফিলতির জন্য রত্না দেবী তার স্বামীকে হারালেন। স্বামীর মৃত্যুর পর ছেলে আর ছেলে বউয়ের ব্যবহার অনেক পাল্টে গেছে। রত্না দেবীও এখন অভ্যস্ত হয়ে গেছেন এই ধরনের বাজে ব্যবহারের। তিনি আর ওদের কাছে কোনো আশাও করতেন না। কিন্তু কোথাও যেন রত্না দেবী সব সময় কষ্ট পেতেন আর মনে মনে ভাবতেন এই ধরনের সন্তানের একটা শিক্ষা তো দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে অন্য কোনো সন্তান তার বাবা মার সাথে এইরকম না করতে পারে। একদিন সন্ধেবেলা কাজ থেকে ফিরে ভাড়াটিয়া আশিস রত্না দেবীর সাথে দেখা করতে আসে। আশিস রত্না দেবীকে কিছু কথা বোঝায়। আশিসের কথা শুনে রত্না দেবী যেন নিজের মধ্যে আবার প্রাণ ফিরে পেলেন। আবার নতুন করে বাঁচার আশা যেন তার মধ্যে জেগে উঠল। পরের দিন সকালে রত্না দেবী ঘুম দিয়ে উঠে অন্তরা আর অভির কাছে গেলেন। তারা তখন বসে সকালের চা খাচ্ছিল। রত্না দেবী বললেন, তোমাদের দুজনার সাথে আমার কিছু দরকারি কথা আছে। আমার মনে হচ্ছে তোমাদের আমার সাথে থাকতে খুব অসুবিধে হচ্ছে, তাই আমি ঠিক করেছি যে এবার থেকে আমি বৃদ্ধাশ্রমে থাকব। রত্না দেবীর কথা শুনে অন্তরা তো আনন্দে লাফিয়ে উঠল, কিন্তু অভি নাটক করে এমন ভাব করল যেন তার খুব কষ্ট হচ্ছে মার কথাটা শুনে। ছেলে আর ছেলে বউয়ের চেহারার হাবভাব ভালো করে দেখে রত্না দেবী বললেন, অভি, তোর এত দুঃখ পাবার কোনো কারণ নেই, আর অন্তরা, এত খুশি হওয়ারও কোনো কারণ নেই। আগে আমার পুরো কথাটা তো শুনে নাও তোমরা। তারপর রত্না দেবী একটু হেসে বললেন, হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি বৃদ্ধাশ্রমে থাকব। কিন্তু আমি এই বাড়ি থেকেও কোথাও যাব না। আমি এই বাড়িটিকেই বৃদ্ধাশ্রম বানাবো। এই বাড়িতে তোমাদের মতো স্বার্থপর ছেলে আর ছেলের বউয়ের আর দরকার নেই। তোমরা আর এখানে থাকতে পারবে না। এখানে এবার থেকে আমার মতো বয়স্ক লোকেরা থাকবে, আর এটাই আমার শেষ কথা। রত্না দেবীর কথা শুনে অভি আর অন্তরা একে অপরের দিকে তাকাতে লাগলো। ওরা ভেবেছিল রত্না দেবী এই বাড়ি ছেড়ে চলে গেলে
ওরা বেশ আরামে থাকতে পারবে। ভেবেছিল রত্না দেবীর বোঝা আর বইতে হবে না, কিন্তু এখানে তো সব কিছু উল্টো হয়ে গেল। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর অভি চিৎকার করে বলল, মা, তোমার মাথা ঠিক আছে তো? এই বাড়িটা আমার, এই বাড়িতে আমার অধিকার আছে। তুমি এটাকে বৃদ্ধাশ্রম বানাতে পারো না। অভির কথার উত্তরে রত্না দেবীও চিৎকার করে বললেন, তুই মনে হয় ভুলে গেছিস, এই বাড়িটা এখনো আমার নামে আছে, আর আমি যতদিন বেঁচে আছি এটা আমার নামেই থাকবে। আর দরকার পড়লে এমন ব্যবস্থা করে যাব যাতে আমি মরার পরেও তুই এই বাড়িতে কোনো অধিকার দেখাতে না পারিস। তোরা দুজনে মিলে আমাকে খুব জ্বালিয়েছিস, ছোট ছোট জিনিসের জন্য আমার অপমান করেছিস। প্রতি মাসে আমার স্বামীর পেনশনের টাকাও তোরা আমার হাত থেকে কেড়ে নিয়েছিস। আমার শরীর খারাপ হলে কোনোদিন তোরা আমাকে ডাক্তার দেখাসনি। তোরা 4 বেলা খেলে আমাকে 1 বেলা খেতে দিস, তাও বেঁচে থাকা খাবার। আমার স্বামী বিনা চিকিৎসায় তোদের জন্য মারা গেল। একমাত্র তোদের জন্য আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। তাই আজ আমি যদি কোনো কঠিন সিদ্ধান্ত না নেই, তাহলে আমার অবস্থাও তোর বাবার মতোই হবে। আমি চাই না তোর বাবার মতো করে মরতে। আমি চাই না। সারা জীবন আমি আর তোর বাবা শুধু তোর জন্যই তো করে গেলাম, কিন্তু তার পরিবর্তে পেলামটা কি? তোর বাবা পেল মৃত্যু, আর আমি পেলাম স্টোর রুম। তাই ভাবলাম ছেলের মিথ্যে ভালোবাসার জালে না আটকে থেকে এবার একটু নিজের জন্য ভাবি। অভি কাঁদতে কাঁদতে রত্না দেবীর পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। মা, আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে আমরা দুজন তোমার খুব খেয়াল রাখবো। কোনোদিন তোমার অপমান করব না। এবার থেকে তুমি তোমার নিজের ঘরে গিয়ে উপরেই থাকবে। আমি ভাড়াটিয়া তুলে দেব, কিন্তু তুমি বাড়িটাকে বৃদ্ধাশ্রম বানিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু একবার আমাদের কথা ভেবে দেখো মা, আমরা কোথায় যাব? রত্না দেবী চিৎকার করে বললেন, আমি আর তোর বাবা তো তোকে ভালো সংস্কার দিয়েছিলাম, ভালো শিক্ষায় শিক্ষিত করেছিলাম, তাও তুই আমাদের কথা ভাবলি না, শুধু নিজের আর নিজের বউয়ের কথা ভাবলি। তাহলে আমি তোর কথা কি করে ভাববো? শোন, ভালোভাবে বলছি, যত তাড়াতাড়ি পারিস বাড়িটা খালি করে দে, কারণ এই বাড়িতে এবার ভালো লোকেরা থাকতে আসবে। তোদের মতো মানুষের এখানে কোনো জায়গা নেই। এই শেষ কথাটি বলে রত্না দেবী নিজের ঘরে চলে গেলেন। অভি আর অন্তরা দাঁড়িয়ে থেকে রত্না দেবীকে দেখতে থাকলেন। রত্না দেবী নিজের মতো মহিলাদের ওখানে আশ্রয় দিলেন। আশিসের সহযোগিতায় বৃদ্ধাশ্রম খুব ভালোভাবে চলতে লাগলো। বন্ধুরা, একটা কথা কিন্তু সব সময় মাথায় রাখবেন, আমরা যদি আমাদের বৃদ্ধ বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি, বৃদ্ধ বাবা মায়েরাও কিন্তু কঠোর নির্ণয় নিতে পারেন। তাই সব সময় মনে রাখবেন, যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। ধন্যবাদ।